হ্যালো, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি। দর্শক বন্ধু, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের উৎসাহের জন্য আবার একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। আপনারা দেখছেন, প্রতিনিয়ত আমাকে উৎসাহ করছেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের কাছে বারবার অনুরোধ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে গ্রো করতে পারে এবং আমারও উৎসাহ আরও বাড়ে। আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসবো। যাই হোক, আজকে একটা নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কিছু হলেও সতর্ক হতে পারবেন। ভিডিওটা হচ্ছে যে শিক্ষকদেরকে নিয়ে। আজ বেশ কিছু বছর ধরে, আজ বিগত 10-15 বছর ধরে শিক্ষকদেরকে নিয়ে একটা বিশাল বড় মাতামাতি চলছে। আমার মনে হয় যে আমি কাউকে ছোট করছি না, প্রত্যেকেরই শিক্ষা দীক্ষা আছে, প্রত্যেকের একটা ডিগ্রির দাম আছে, অনেক কোয়ালিফাইড আছে, মেধা ছাত্রছাত্রী আছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। আর যাদের মধ্যে মেধা নেই, যারা ভালো করে লিখতে পড়তে পারে না, সেরকম ছেলে মেয়ে চাকরি করছিল বা এখনো করছে হয়তো, ঠিক আছে, আমি সেই সব ছেলে মেয়ে বা এরকম ধরনের ক্যান্ডিডেটদেরকে নিয়ে কিছু আলোচনা করব। তো আমার বক্তব্য হচ্ছে যে এডুকেশন সেক্টর বাদে আর কি অন্য কোনো সেক্টর নেই? আর কি অন্য কোথাও চাকরি নেই? পশ্চিমবঙ্গে শুধু শিক্ষকের চাকরিটাই চাকরি? না, শিক্ষকের চাকরিতেই আমাকে যেতে হবে, বা শিক্ষক ছাড়া আমার জীবনে কোনো গতি নেই, আমি জীবনে কিছু করতে পারবো না? এই ধারণাটা কিন্তু ভুল। এবং বেশিরভাগ ছেলে মেয়ের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বা তারা নিজে নিজে সেটা ঢুকিয়ে নিয়েছে যে আমি শিক্ষকতাই করব। তার কারণ আছে, এর পিছনে কারণও আছে অনেক। সবাই যে সৎ পথে বা সদ্বুদ্ধিভাবে শিক্ষকতা করতে আসছেন তা কিন্তু নয়। অনেকে আছে, সংখ্যাটা খুবই কম, আমার মনে হয় 5 থেকে 10% ছেলে মেয়ে হবে যে সত্যিকারের শিক্ষক হতে চায় বা শিক্ষিকা হতে চায়, এবং তাদের মধ্যে যথেষ্ট মেধা আছে। এবং যে সমস্ত মেধা এবং মেধাবী ছেলে মেয়ে তারা অবশ্যই শিক্ষকতা করবে, কারণ শিক্ষকতা কাজটা অত সহজও নয়, যে কেউ পারবে না। আমি শিক্ষক নিয়ে 2-4 কথা বলবো, এর আগেও বলেছি, আপনারা সবাই জানেন, এর মধ্যে কোনো দুমত নেই। শিক্ষক হচ্ছেন একজন সমাজ সংস্কারক। একজন প্রকৃত শিক্ষক উনিই পারেন একটা সমাজকে সঠিক পথে নিয়ে যেতে। তার সমাজ যদি সঠিক পথে যায় বা সমাজ যদি সঠিক সংস্কার ঠিক হয়, তাহলে দেশ সমাজ সঠিক পথে যাবে, মানুষজন শিক্ষিত এবং উন্নতি সেরকম হবে। তাহলে শিক্ষক কি হচ্ছে? সমাজের মেরুদণ্ড। এই শিক্ষক পদে অযোগ্য প্রার্থী যদি ঢুকে যায়, তাহলে মেরুদণ্ডের মধ্যে ঘুণ ধরবে, নানা রকম অসুখ বিসুখ হবে, ক্যান্সার। শিক্ষকদেরকে দেখলে কাছে বিড়ি সিগারেট খাচ্ছে, মদ গাঁজা খাচ্ছে, কোনো ব্যাপারই না। এবং শিক্ষকদের কিছু চরিত্র এখন ইদানিং ধরা পড়ছে, মানে মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার দ্বারা, এবং সেগুলো আপনারা সবাই জানেন। আমি কিছু কথা বলবো, এই শিক্ষকরা কেন এত দুর্নীতি পরায়ণ হলো এবং শিক্ষকরা কেন এত দুর্নীতিগ্রস্ত হলো, বা এই লাইনে কেন পা দিল, এবং এই শিক্ষকতার লাইনে কেন আসতে চাইছে, সেই সব নিয়ে আমি আলোচনা করব। আগে যেরকম শিক্ষকতা করতো, সেরকম শিক্ষকদের যেমন মান সম্মান ছিল, পেত, তখন কিন্তু বেতন কাঠামো ভালো ছিল না। একটা শিক্ষকের বেতন কিন্তু যৎসামান্য ছিল, তাই সংসার চালানো খুবই অসুবিধা হতো। বিগত আগের সরকার, বামফ্রন্ট সরকার আসাতে এই শিক্ষকদের বিশাল একটা আমূল পরিবর্তন ঘটিয়েছিল, বিশেষ করে বেতন কাঠামোতে। তারা আসতে শিক্ষকদের বিশাল একটা উন্নতি হয়েছিল। ভালো বেতন কাঠামো উন্নতি হওয়াতে তাদের জীবন জীবিকার যথেষ্ট প্রভাব পড়েছিল, এবং ধীরে ধীরে শিক্ষকদের একটা উন্নতি হয়েছিল। এবং শুধু তাই নয়, এই বামফ্রন্ট সরকারই ওই শিক্ষকদের এমনভাবে রাজনৈতিক কাজে লাগিয়েছিলেন বা এমনভাবে রাজনৈতিক কাজে লিপ্ত করেছিলেন যে তারা সেই জন্য এই শিক্ষকদের ভরসাতে 34 বছর তারা গোটা সমাজের যে আস্থা ছিল, সেই আস্থাটা কিন্তু এই বামফ্রন্ট সরকার ধীরে 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 ভাঙতে ভাঙতে আজকে এই পর্যায়ে চলে এসেছে। আজকে শিক্ষককে কেউ মানে না, কেউ সম্মান দেয় না, কেউ শ্রদ্ধা করে না। এই কারণে শিক্ষকরা দেখলো, ঠিক আছে, আমরা তো টাকা পয়সা পাচ্ছি, যথেষ্ট আমাদের উন্নতি হচ্ছে, আর্থিক উন্নতি হচ্ছে, হ্যাঁ, তো ধীরে 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 তাদেরকে যেমন রাজনৈতিক কাজে লাগাতো, তো শিক্ষকরা পড়াশোনা বা শিক্ষকতার মেইন স্ট্রিম ছেড়ে আস্তে 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 রাজনৈতিক কাজে
লিপ্ত হয়ে গেলেন। তো ধীরে ধীরে রাজনৈতিক কর্মী হয়ে গেলেন, পড়াশোনা আস্তে আস্তে ডকে উঠতে শুরু করলো। এই যে ধারাটা এই চলতে আসতে যে 34 বছর ধরে ধীরে ধীরে ক্যান্সারের মতন শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলেছে বামফ্রন্ট সরকার। আজকে সেই জিনিসটাকে বর্তমান সরকার এসে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। আজকে তো ক্লাসই হয় না, স্কুলই বন্ধ, কলেজই বন্ধ, পড়াশোনা কোন লাঠে গিয়ে উঠেছে আপনারা সবাই জানেন, আমিও জানি, প্রত্যেকেই জানেন। তো সেই সুযোগটা নিয়ে যেমন পরবর্তীকালে তখন এগুলো প্রকাশ পেত না, তখন মেন মিডিয়া ছিল না, আর সোশ্যাল মিডিয়ার কোনো গল্পই ছিল না। তখন সিপিএম পার্টির বেশ কিছু রাজনৈতিক কর্মী শিক্ষকতা মানে শিক্ষকতা কাজে নিযুক্ত হয়ে গেছে। তা শিক্ষক এইভাবে শিক্ষক নিয়োগ হতো তখন। তারপরে ওরাই বামফ্রন্ট সরকারি এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন বোর্ডটা গঠন করলেন। এই যখন থেকে গঠন করলেন তারপর থেকে এই দুর্নীতি আস্তে আস্তে শুরু করে করে আজকে এই পর্যায়ে চলে এসেছে। আজকে এই জিনিসটা বর্তমান সরকার ব্যবসাতে পরিণত করে নিয়েছে। তাহলে ব্যবসা করলে তখন পচা আলু ভালো আলু বাছাবাছি করবে না, সব ঝেড়ে বিক্রি করবে, তার পয়সার দরকার, টাকার দরকার। এইভাবে অযোগ্য প্রার্থীদেরকে চাকরি দিয়েছে। যে বাংলা যুব সম্প্রদায়ের কাছে মাস্টারি বা শিক্ষকতা ছাড়া আর দ্বিতীয় কি কোনো বিকল্প নাই? আমার মনে হয় অনেক আছে, তারা যেতে চায় না। তার কারণ রস বা মধু কিন্তু এখানটাতেই আছে। আপনি দেখুন, যে কোনো সেক্টরে আপনি যান, আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে। আপনি যতই শিক্ষিত, বিটেক হন, এমটেক হন, ইঞ্জিনিয়ার হন, আপনি মেডিকেল স্টুডেন্ট, মেডিকেলের যে কোনো সেক্টরে কাজ করুন, সমস্ত জায়গাতে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, দুটোই পরিশ্রম করতে হবে। বিনা পরিশ্রমে বা বিনা টার্গেট ওরিয়েন্টেড জবে আপনার কিন্তু কোনো কিছু উন্নতি হবে না। আপনার যেমন কাজ সেরকম পেমেন্ট। সরকারি ক্ষেত্রেও তাই, বেসরকারি তো আছেই। একমাত্র এডুকেশন সেক্টর এবং বিশেষ করে এই টিচিং জবটা মানে এত সুখ আর এত আরাম আমার মনে হয় সারা ভারতবর্ষে কোথাও নেই। শিক্ষকতা যদি সরকারি হয় তাহলে তো কোনো কথাই নেই, বেসরকারি হলেও মানে ব্যাপার আছে, কিন্তু সরকারি শিক্ষক যদি শিক্ষকতা পাওয়া যায় নেই, আমাকে টার্গেট বেসিসে জব করতে হবে না, আমার কোনো চিন্তা নেই, আমাকে কোনো আউটপুট দিতে হবে না, আমাকে কেউ জিজ্ঞাসা করবে না তুমি কেমন পড়াচ্ছ, তুমি কেমন স্টুডেন্ট তৈরি করলে, তোমার স্কুলের মার্ক কেমন হলো, তোমার স্কুল থেকে কিরকম স্টুডেন্ট বেরোচ্ছে, ইত্যাদি ইত্যাদি ধরনের কোনো টার্গেট নেই, কোনো ধরনের আমাকে জবাবদিহি করতে হবে না। আমার খালি একটাই চিন্তা, বছরের শেষে আমার ইনক্রিমেন্টটা কেমন হবে আর ডিএ পার্সেন্টেজ কতখানি বাড়লো, এইটা নিয়ে চিন্তা, ডিএ দিচ্ছে কিনা এই নিয়ে চিন্তা ভাবনা, আর কোনো চিন্তা ভাবনা নেই। আমাকে 8 ঘন্টায় ডিউটি করতে হবে না, 4 থেকে 6 ঘন্টা ডিউটি করলেই হবে। এবং এই শিক্ষকতা, এই যে মেন জব, এই শিক্ষকতাটা কিন্তু তারা সাইডে করে দিচ্ছে, এটা তখন তাদের একটা পার্ট টাইম জব হয়ে যাচ্ছে। মেন জব তাহলে কি হয়ে যাচ্ছে, আমার এই পার্ট টাইম আমার এই শিক্ষকতার কাজে সরকারের কাছ থেকে কিন্তু আমার নিয়মিত বেতন আমার ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। আমার মেন জব হচ্ছে ক্যাটারিংয়ের ব্যবসা, জমি বাড়ির ব্যবসা, কোচিং সেন্টারের ব্যবসা, দোকান খুলের ব্যবসা, নানা রকমের এজেন্সির ব্যবসা, এই ধরনের বিভিন্ন ধরনের ব্যবসা সে চালিয়ে যাচ্ছে। এবং পার্ট টাইম জব যেটা সরকার থেকে আমার মাস গেলে 25, 30, 40 হাজার টাকা বেতন আমার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। ক্যাটারিং ব্যবসা কীরকম, এই যে মিড ডে মিল, প্রত্যেকটি স্কুলে মিড ডে মিল আছে, সে মিড ডে মিল সকাল থেকে শুরু করলো, হিসাব নিকাশ, বাজার হাট করো, তার খাওয়া দাওয়া করো, হিসাব করো, ছেলে কতগুলো এলো, বাড়িয়ে কমে আপনার সবই জানার তো খুলে বলার দরকার নেই। তাহলে এখান থেকে একটা ভালো রকমের ইনকাম বেরিয়ে আসছে। সাইডে যে যেমন পারলো তার মতন ব্যবসা করলো। তাহলে এই যে আমি একটা জব, মেন জব যেটা, সেটাকে আমি রাখছি, আমার থেকে যাচ্ছে, ওই জবটা আমার কোনোদিন যাবে না, আমি আর বৃদ্ধ বয়স পর্যন্ত পাবো, পেনশন পাবো, তাহলে ওটা আপনি থেকে যাচ্ছে, প্লাস আর একটা জব সে করছে। অন্য সেক্টরে থাকলে আপনি করতে পারতেন, পারবেন? কেউ পারবে? তার সময়ই নেই, সে সময়ই পাবে না, শারীরিকভাবে সে ক্লান্ত হয়ে যাবে, মানসিকভাবে সে ক্লান্ত হয়ে যাবে, দ্বিতীয় কাজ করার সে সুযোগ সুবিধা বা সময় পাবেই না। আমাদের বাঙালি জাতির মধ্যে প্রচুর আলস্যপ্রিয়তা আছে এবং পরিশ্রম বিমুখ। পরিশ্রম একবার যদি আমি শিক্ষকতার কাজে ঢুকতে পেরেছি বা এডুকেশন সেক্টরে ঢুকতে পেরেছি, তাহলে আমার জীবন ধন্য ধন্য হয়ে যাবে। যেমন আমি হাতে গৌরাঙ্গকে পেয়ে গেলাম, কৃষ্ণ পেয়ে গেলাম, এর উপরে কিছুই আর নাই। আমি একবার যদি এডুকেশন সেক্টরে ঢুকতে পারি, তাহলে আমার সংসার
আমি আমার জীবনে একটা আলাদা জায়গায় নিয়ে চলে যেতে পারবো, আমার লাইফ স্টাইলই চেঞ্জ হয়ে যাবে। আমি তখন সমাজের একজন হত্যাকর্তা বিধাতা, এই যে মানসিকতা নিয়ে আজকে সেই লাইনে সবাই কিন্তু স্কুল টিচার বাদে, আমার বক্তব্য স্কুল টিচার বাদে এই বাংলাতে কথা বলি, আমি ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের কথা আমি বলবো না। বাকি আরো ছেলেমেয়েরা তারা কি কিছু করে খাচ্ছে না? তাদের জীবন জীবিকা চলছে না? না তারা উন্নতি করছে না? করছে তো। তাহলে আজকে যদি আমি ধরে নিলাম যে এত মেধাভিত্তিক ছেলে মেয়ে স্কুলে ঢুকছে, কলেজে ঢুকছে, তাহলে সেরকম ছেলে তৈরি হচ্ছে না কেন? আজকে দেখুন, আগে যেরকম শিক্ষকদের প্রচুর শ্রদ্ধা ভক্তি করতো, সে চাক সমাজে সেই স্কুলে যাক যায় না যাক, সেই স্কুলে ছেলে স্কুলে পড়ুক চাই না পড়ুক, শিক্ষক মানে তাকে শ্রদ্ধা করতো। আজকের দিনে কোনোদিন মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন শুনেছেন যে শিক্ষক মদ খেয়ে ক্লাস করছে? মদ খেয়ে স্কুলের গেটে উল্টে পড়ে আছে, মদ খেয়ে বাজারে রাস্তায় উল্টে পড়ে আছে, মদ খেয়ে ধুতি ধরে লুঙ্গি ডান্স করছে? কোনোদিন আজকে মানে আপনারা চিন্তা করুন তো, পশ্চিমবঙ্গের স্কুলে এরকম হয়েছে? কোনো দিন হয়নি। মদের কালচার তো আমাদের পশ্চিমবাংলাতে ছিলই না। মদের কালচারটা এই বামফ্রন্ট সরকারই শুরু করেছিল। আজকে তো রমিয়ে তো চালিয়ে দিচ্ছে, যা কিছু করছে। বীজটা বুনেছিল, বীজটা পুঁতেছিল বামফ্রন্ট সরকার, সেইটাকে জল টল সার দিয়ে বড় গাছে পরিণত করল বর্তমান সরকার। কিন্তু মদের কালচার ছিল না, আমাদের হিন্দি ডান্স, হিন্দি নোংরামি প্রোগ্রাম কোনোদিন ছিল না। আজকে এইসব জিনিসগুলো পুরো ঢুকে গেছে। আজকে বাংলার যে সভ্য সংস্কৃতি, বাংলা সভ্য, বাংলা সংস্কৃতি, বাংলার এই সব থেকে উন্নত মানের কিচ্ছু নেই, সব ছিল ভেঙে চুরে সব 12টা বেজে গেছে। ওগুলো সেই সে পুরনো আসবাবপত্র যেমন এক কোণে একটা পুরনো ঘরে ঠেলে ফেলে রেখে দেয়। আজকের বাংলার সভ্যতা, বাংলার সংস্কৃতি, বাংলার ভাষা, বাংলার মেধা সব ওই একটা স্টোর রুমে ভেঙে চুরে, চেয়ার ভাঙা, টেবিল ভাঙা, এ ভাঙা সে ভাঙা, ঘরের যত পুরনো আসবাব যেমন ঠেলে রেখে দেয়, আজকে সেরকম সবকিছু ঠেলে রেখে আজকে ভোজপুরি গানে নাচ হচ্ছে, আজকে স্কুলে হেডমাস্টার লুঙ্গি ডান্স করছে, আজকে ছেলে মেয়েরা বিড়ি সিগারেট খাচ্ছে, খৈনি খাচ্ছে, মদ গাঁজা খাচ্ছে ক্লাসের মধ্যে। তাহলে চিন্তা, আজকে এই দুর্দশা। পরে বলবেন যে আরে স্কুলে এই স্কুলটা পড়াশোনা হয় না, ওই স্কুলটা এই হয় না। আর স্কুলটা হবে কেন? স্কুল পরিচালনা হয় বা স্কুলের পরিকাঠামো মানে শিক্ষা সবকিছু শিক্ষকদের উপরে নির্ভর করে। শিক্ষকই যদি না ঠিক থাকে তাহলে হবে কি করে? শিক্ষক তো ঢুকছে এই কারণে, শিক্ষক শিক্ষকতা করার জন্য স্কুলে আসছে না। শিক্ষক এই কারণে আমি মিড ডে মিলে আমি টাকা কিভাবে কামাবো, ওখান থেকে আমি রাজনৈতিকভাবে ইনকাম কি করে করবো, ওখান থেকে আমি আমার আরো আদার্স ইনকামের সোর্স কিভাবে বের করব, এইসব চিন্তাধারা তার মাথায় খাটছে। আপনার ছেলের পড়াশোনা হলো না হলো ওর কিছু যায় আসে না। একটা বাংলায় কথায় আছে যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় ততই আনন্দ। তো সেই সন্তান তো আপনাদের, শিক্ষকের তো না। শিক্ষকের সন্তান দেখুন, নিজে সরকারি স্কুলে চাকরি করবেন, সরকারি বেতন নেবেন, সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন, নিজের ছেলে মেয়েদেরকে বেসরকারি স্কুলে ভর্তি করবে, কোনো সিবিএসই স্কুলে, আইসিআইসি বোর্ডের স্কুলে বা অন্যান্য বড় স্কুলে ইংলিশ মিডিয়ামে ভর্তি হবে। বাংলা মিডিয়ামে কেন ভর্তি করবে না? তুমি পরের ছেলে মেয়েদেরকে তুমি অন্যদিকে ঠেলে ফেলে দিচ্ছ, নিজের ছেলে মেয়েকে মানুষ করে যেতে ঠিক। সমাজ আজকে চিন্তা করুন, আজকে ভাবুন, যাদের মেয়েরা স্কুলে যাচ্ছে বা পাঠাচ্ছেন, আপনারা ভাবুন। আপনি যদি ভাবছেন যে ঠিক আছে আর 2 বছর তো আমার ছেলে কোনো রকম বেরিয়ে যাবে, বাবা বেঁচে যাবেন না। আপনার নাতি হবে, আবার নাতনি হবে, ঘরের আরো ভাইপো আছে, তাদের কথা ভাবুন, আরো পাড়ার 2-4 জনের কথা ভাবুন। শুধু একাকিত্ব, আমারটা হয়ে গেলে বাঁচি, পরের যা হচ্ছে হোক, এই চিন্তাধারা মাথা থেকে হাঁটানো দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে ঠিক করা যায় সবাই মিলে আওয়াজ তুলুন, সবাই মিলে একটা পরিকল্পনা করুন যে না, আগে যেরকম পড়াশোনা হতো, প্রথম কথা স্কুলের দরজাটা তো খুলুন। আজকে বছরে 10 মাস স্কুল বন্ধ থাকে। সেই যে করোনার পরে স্কুলের পড়াশোনা পাঠ বন্ধ হয়েছে, তারপরে আজ পর্যন্ত এখনো পর্যন্ত স্কুলে ঠিকমতো পড়াশোনা হয় না। বেতন কাঠামো ঠিক চালু আছে, করোনাতে বহু ছেলে মেয়ে বেরোজগার হয়ে গেল, বহু ফ্যামিলি মানে তাদের আর্থিকভাবে অনেক পিছিয়ে পড়লো। একমাত্র শিক্ষকরা এবং রাজ্য সরকারি সমস্ত কর্মচারী বসে বসে বহাল তবে ফুল। আমার বিনম্র অনুরোধ এবং আবেদন আপনাদের কাছে, 1 বছর 2 বছর তো আমার ছেলে কোনো রকম বেরিয়ে যাবে, বাবা বেঁচে যাবে, বেঁচে যাবেন না। আপনার বিনম্র অনুরোধ এবং আবেদন আপনাদের কাছে, 1 বছর 2 বছর তো আমার ছেলে কোনো রকম বেরিয়ে যাবে, বাবা বেঁচে যাবে, বেঁচে যাবেন না। আপনার বিনম্র অনুরোধ এবং আবেদন আপনাদের কাছে, 1 বছর 2 বছর তো আমার ছেলে কোনো রকম বেরিয়ে যাবে, বাবা বেঁচে যাবে, বেঁচে যাবেন না। আপনার বিনম্র অনুরোধ এবং আবেদন আপনাদের কাছে, 1 বছর 2 বছর তো আমার ছেলে কোনো রকম বেরিয়ে যাবে, বাবা বেঁচে যাবে, বেঁচে যাবেন না। আপনার বিনম্র অনুরোধ এবং আবেদন আপনাদের কাছে, 1 বছর 2 বছর তো আমার ছেলে কোনো রকম বেরিয়ে যাবে, বাবা বেঁচে যাবে, বেঁচে যাবেন না। আপনার বিনম্র অনুরোধ এবং আবেদন আপনাদের কাছে, 1 বছর 2 বছর তো আমার ছেলে কোনো রকম বেরিয়ে যাবে, বাবা বেঁচে যাবে
আপনারা উঠে আওয়াজ করুন, প্রতিবাদ জানান। এবং এই যে শিক্ষা ব্যবস্থা টোটাল জিনিসটা ভেঙে গেছে, আজকে পশ্চিমবঙ্গের বাঙালি জাতির শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে সেরা ছিল, 1 নম্বর ছিল, আজকে সবার থেকে পিছনে চলে গেছে। আপনারা আওয়াজ তুলুন। আমি এই ডিজিটাল দুনিয়ার মাধ্যমে আমি আমার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই এইসব অযোগ্য ব্যক্তিদেরকে মানে স্কুলে ঢুকতে দেবেন না, স্কুলে কোনোদিন করবেন না। নমস্কার।